শুভ অপরাহ্ন। আজ 15ই আগস্ট। আজ বাঙালির শোক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে আজ আগস্টে শোকের পংক্তি এই শিরোনামে অনুষ্ঠান উপস্থাপন করবে। সেই সঙ্গে আজকে সঞ্চালনায় আনা হয়েছে নতুন একটি মাত্রা। বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা গ্রন্থের শেখ মুজিব আমার পিতা এই অংশটুকু পাঠ করে করে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করা হবে। আপনাদের স্বাগত জানাই আমাদের এই বিশেষ আয়োজনে। বাইগান নদীর তীর ঘেঁষে ছবির মতো সাজানো সুন্দর একটি গ্রাম। সে গ্রামটির নাম টুঙ্গিপাড়া। বাইগার নদী এঁকে বেঁকে গিয়ে মিশেছে মধুমতি নদীতে। এই মধুমতি নদীর অসংখ্য শাখা নদীর একটি নদী বাইগার। নদীর দুপাশে তাল, তমাল, হিজল গাছে সবুজ সমারোহ। ভাটিয়ালি গানের সুর ভেসে আসে হাল ধরা মাঝির কণ্ঠ থেকে। পাখির গান আর নদীর কলক কলধ্বনি এক অপূর্ব মনোরম পরিবেশ গড়ে তোলে। প্রথম আবৃত্তিটি করছেন আগস্টে শোকের পংক্তি অনুষ্ঠানে শিল্পী নাজমুল আহসান। শোকগাথা, শ্যামসুন্দর শিকদার। হে জাতির পিতা, তুমি তো জানো না, এখানে এখন বহে মেঘনার জল, কত দূর কোন সাগরে। নদীরা আজও শোকে কাঁদে অবিরাম ধারায়, বহে নিরন্তন স্রোতের সঙ্গে। নদী যেন কুলকুল শব্দে কান্না করে, অশ্রুধারা থামে না তাদের। কেবল দক্ষিণে বহে সাগরের দিকে। এই কান্নার কোনো ক্লান্তি নেই, বিরতি নেই। এই শোকের স্রোতের অশ্রুতে হয়ে যায় একাকার সব বাঙালির অন্তরের শোকের প্রকাশ। হে জাতির পিতা, বৃক্ষরা সব সোজা হয়ে দাঁড়িয়ে আছে, শোক গাথা নগ্ন পায়ে। তোমার জন্য শোকার্ত হয়ে দীর্ঘকাল প্রতিজ্ঞায় তারা পালন করে যায় নিরাপত্তা। এটা যেন শোক পালনের জন্য দৃঢ়তার প্রকাশ। শুধু তোমার জন্যই, শুধু তোমার জন্যই ওরা অনাদিকাল ধরে দিনে দিনে নীরবে করবে শোক দিবস পালন। হে বঙ্গবন্ধু, তোমার জন্য নীল আকাশ কাঁদে সারাক্ষণ। যখন মন খারাপ হয় বেশি, তখন গম্ভীর হয়ে থমথমে অস্থির রূপ ধারণ করে। কালো মেঘ হয়ে ভয়ঙ্কর ঝড় ওঠে ঈশান কোণে, যেন তোমার হন্তাকে খোঁজে মেঘ গোধূলি লগ্নে প্রতিশোধ নেবার জন্যে। সূর্যকে পাঠায় মেঘের আড়ালে, আর মাঝে মাঝে বৃষ্টি রূপে অশ্রু ফেলে। হে জাতির পিতা, সবুজ প্রান্তর কাঁদে বর্ষা ঋতুর বৃষ্টির সাথে। টুঙ্গিপাড়ার কবরের মাটি কাঁদে সেই 15 আগস্ট হতে। পাখিরা আকাশে ডানা মেলে ওড়ার সময় কাঁদে। দক্ষিণা বাতাস গোপনে অশ্রু সংবরণ করে, প্রবাহিত হয় হিমালয়ের দিকে। পাহাড় কাঁদে নীরবে মাথা নিচু করে, মাটির দিকে চেয়ে চোখ বন্ধ রেখে। আর বন্ধ চোখ হতে জলের ধারায় সৃষ্ট নদী বয়ে চলে দক্ষিণে সাগরের দিকে। হে বঙ্গবন্ধু,
হে মহাবীর, তুমি তো জানো না, তুমি তো দেখো নাই তোমার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর শক্তি এবং তীব্রতা কত প্রখর। তোমার এই অমরত্ব দেখে দেখে নতুন প্রজন্ম আলোকিত, অনুপ্রেরণা পাবে এবং নির্বিঘ্নে বেড়ে উঠবে বীরত্ব গাথা আগামীর জন্য। প্রায় 200 বছর পূর্বে মধুমতি নদী এই গ্রাম ঘেঁষে বয়ে যেত। এই নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছিল জনবসতি। প্রকৃতির অমোঘ নিয়মে ধীরে ধীরে নদীটি দূরে সরে যায়। চর জেগে ওঠে, গড়ে ওঠে আরো অনেক গ্রাম। সেই 200 বছর আগে ইসলাম ধর্ম প্রচারের দায়িত্ব নিয়েই আমাদের পূর্বপুরুষেরা এসে এই নদী বিধৌত প্রাকৃতিক সৌন্দর্য ও সুষমামণ্ডিত ছোট্ট গ্রামটিতে তাদের বসতি গড়ে তোলেন। তাদের ব্যবসা বাণিজ্য ছিল কলকাতা বন্দরকে কেন্দ্র করে। অনাবাদি জমি জমা চাষবাস শুরু করেন এবং গ্রামের বসবাসকারী কৃষকদের নিয়ে একটা আত্মনির্ভরশীল গ্রাম হিসেবে এই গ্রামটিকে বেশ বর্ধিষ্ণু গ্রাম রূপে গড়ে তোলেন। এবারে আবৃত্তি পরিবেশন করবেন শিল্পী শাম্মীন সুলতানা। মুজিবের মুখ, কবি তারেক সুজাত। মুখর মিনার যেন সে ভোরের পাখি, অমল আঘাতে দ্রুত ছিঁড়ে গেলে ঘুম। পার হয়ে রাত, আধার অতন তিথি, প্রিয়তম রোদ প্রত্যেক আলোতে দেখা। সে তো বাঙালির পিতা মুজিবেরই মুখ। সেই মুখখানি সূর্যোদয়ের সাথী, সেই মুখখানি দীপ্ত দিনের শিখা, সেই মুখখানি মিছিলের পুরো ভাগে, সেই মুখখানি আজন্ম প্রতিবাদী। সেই মুখে দেখি পিতার প্রতিচ্ছবি, সবুজ জমিনে রক্তের আলপনায়। প্রতিদিন প্রতি নিঃশ্বাসে, প্রতিটি সূর্যোদয়ে, প্রিয়তম রোদ প্রতীক আলোতে দেখা। সে তো বাঙালির পিতা মুজিবেরই মুখ। যাতায়াত ব্যবস্থা প্রথমে শুধু নৌকাই ছিল একমাত্র ভরসা, পরে গোপালগঞ্জ থানা স্টিমার ঘাট পর্যন্ত গড়ে ওঠে। আমাদের পূর্বপুরুষরা টুঙ্গিপাড়া গ্রামে জমিজমা ক্রয় করে বসতির জন্য কলকাতা থেকে কারিগর ও মিস্ত্রি এনে দালান বাড়ি তৈরি করেন, যা সমাপ্ত হয় 1854 সালে। এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই দালানের ধ্বংসাবশেষ। 1971 সালে যে দুটো দালানে বসতি ছিল, পাকিস্তানি হানাদার আগুন দিয়ে সে দুটোই জ্বালিয়ে দেয়। এই দালান কোঠায় বসবাস শুরু হবার পরে ধীরে ধীরে বংশবৃদ্ধি হতে থাকে আর আশেপাশে বসতির সংখ্যাও বৃদ্ধি পায়। এই দালানের উত্তর পূর্ব কোণে টিনের চৌচালা ঘর তোলেন আমার দাদার বাবা শেখ আব্দুল হামিদ। এবার আমরা আবৃত্তি শুনব খালেদ হাসান মনের কণ্ঠে। আবৃত্তি শিল্পী খালেদ হাসান মন। আবৃত্তি করছে কবি মাকিদ হায়দারের পিতা আমাদের। চারিদিকে আনন্দ অশ্রু, চারিদিকে জয় বাংলার ধ্বনি। শীত দুপুরে নেমেছে সূর্য রেসকোর্স ময়দানে। গিয়েছি অতলান্তে, ডুবেছে শত্রু মধ্যরাতে। ভয় নেই আমাদের, বাড়ির উঠানে স্তব্ধ অন্ধরাত গিয়েছে হারিয়ে। যেহেতু ফিরে এসেছে পিতা তার বাড়ির উঠানে, লক্ষ কোটি মানুষের জয়ধ্বনির সাথে জয় বাংলার নামে পিতা ফিরেছে বন্দিশালা থেকে। রেসকোর্স ময়দানে তিনি জানালেন আমাদের ভেজা কণ্ঠস্বরে, আয় কাছে আয়, ভয় নেই, আমি এসেছি ফিরে আমার সোনার বাংলায়। আর ভয় নেই, যাব মধুমতি তীরে, যাবি সকলেই স্নিগ্ধ শ্যামল টুঙ্গিপাড়া গ্রামে, খোকাদের বাড়ি।
জন্মের স্নেহ প্রেম নিয়ে শত সহস্র দিবস ও রজনীতে শুনি, আমি এসেছি, থাকবো এ পলি মাটিতে। অযুত নিযুত বছর পিতা থাকবেন বাঙালির ঘরে জাতির জনক হয়ে। আমার দাদা শেখ লুৎফর রহমান এই বাড়িতেই সংসার গড়ে তোলেন, আর এখানেই জন্ম নেন আমার আব্বা 1920 সালের 17ই মার্চ। আমার আব্বার নানা শেখ আব্দুল মজিদ আমার আব্বার আকিকার সময় নাম রাখেন শেখ মুজিবুর রহমান। আমার দাদির 2 কন্যা সন্তানের পর প্রথম পুত্র সন্তান আমার আব্বা। আর তাই আমার দাদির বাবা তার সমস্ত সম্পত্তি দাদিকে দান করেন এবং নাম রাখার সময় বলে যান, মা সায়রা, তোর ছেলের নাম এমন রাখলাম যে জগৎ জোড়া খ্যাত হবে। এবার আমরা আবৃত্তি শুনব আবৃত্তি শিল্পী মাসরুরা লাকির কণ্ঠে। কবিতা পড়ছি 15 আগস্ট, মোহাম্মদ নুরুল হুদা। আজ গঙ্গা ব্রহ্মপুত্র সুরমা যমুনা পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ পদ্মা বুড়িগঙ্গা আড়িয়াল খাঁ পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ শঙ্খ কর্ণফুলী মুহুরী গোমতী পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নাফ ধলেশ্বরী জলাঙ্গি পশুর পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নীর ইছামতি ক্ষীর করতোয়া পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নদী উপনদী বাংলার ব্যাকুল জলধি পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ মাঝি মাল্লা দাঁড়িগাঙ্গের সোয়ারি পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ সিঁড়ি জলসিঁড়ি বজরাকে আরা পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। বুটাক নৌকার পাল দাঁড়াক নির্বাক। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক। অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটা আজ নত হোক। আজ খাঁ খাঁ, আজ ধু ধু, আজ ছিন্ন ভিন্ন মানুষ আসুক রাড়ে বঙ্গে হরিকেলে সমতটে। বাঙালির বজ্র বুকে আজ ঘোর বাড়িপাত হোক। তোমাকে যে ভুলে যাবে কেউ তার জাতি পিতা নয়, জাতিহীন গোত্রহীন জারজ কি কারো পরিচয়। আমার আব্বার শৈশব কেটেছিল টুঙ্গিপাড়ার নদীর পানিতে ঝাঁপ দিয়ে, মিঠো পথের ধুলো বালি মেখে, বর্ষার কাদা পানিতে ভিজে বাবুই পাখির বাসা কেমন করে গড়ে তোলে, মাছরাঙা কিভাবে ডুব দিয়ে মাছ ধরে, কোথায় দোয়েল পাখির বাসা, দোয়েল পাখির সুমধুর সুর আমার আব্বাকে দারুণভাবে আকৃষ্ট করত। আর তাই গ্রামের ছোট ছোট ছেলেদের সঙ্গে করে মাঠে ঘাটে ঘুরে প্রকৃতির সাথে মিশে বেড়াতে তার ভালো লাগতো। এবারে আমরা আবৃত্তি শুনব শিল্পী মাহিন আহমেদের কণ্ঠে। সহিষ্ণু প্রতীক্ষা, আবু জাফর ওবায়দুল্লাহ। কার্তিকের শালিধান যেমন বৃষ্টির জন্য উন্মুখ হয়ে থাকে, বনবিড়াল ডাকলে কৃষক যেমন কোদালি মেঘের দিকে চেয়ে থাকে, আমরা আমরা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। তুমি আসলে সুবাতাস বইবে, তুমি আসলে সাহসী পুরুষেরা ফিরে আসবে, তুমি আসলে জননীর পুত্ররা দীর্ঘদেহী হবে, তুমি আসলে সবৎসা গাভীগণ মধুময় হবে, তুমি আসলে নিষ্পত্র বৃক্ষ মুকুলিত হবে, তুমি আসলে শস্যের দানা পরিপূর্ণ হবে। আমার মেয়ে যেমন তার মায়ের জন্য চোখের কোণে কান্না ধরে রাখে, আমার মা যেমন তার বড় ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন, আমরা আমরা তোমার জন্য সহিষ্ণু প্রতীক্ষায় ছিলাম। ঘন্টা যদি বছর হয়, কয়েক বছর ধরে, বছর যদি যুগ হয়, বহু যুগ ধরে। লাল মোরগ যেমন সারা জীবন ভোরকে ডাকে, তোমার জন্য আমরা প্রতীক্ষা করে আছি আমাদের সারা জীবন ধরে।
তুমি আসলে আমরা বিজয়ী হতাম, কিন্তু আমরা বিজিত। তুমি আসলে আমরা ভয়শূন্য হতাম, কিন্তু আমরা সন্ত্রস্ত। তুমি আসলে আমরা সুকণ্ঠ হতাম, কিন্তু সঙ্গীত নিষিদ্ধ। বুধের অন্তে এবং মিথুনের আদিতে বীজ বুনলে যেমন বিফলে যায়, পশ্চিম আকাশে ধনু উঠলে শস্যের ক্ষেত্র যেমন পুড়ে যায়, অগ্রহায়ণে বৃষ্টি হলে রাজা যেমন নিরুদ্দেশে যায়, ব্যাধির কুটিল চক্রান্তে সুপুরুষ পাখি যেমন নিহত হয়, আমাদের শস্যের দানা অপূর্ণ, বৃক্ষরাজি নিষ্ফল, সাহসী পুরুষ নিহত, দীর্ঘ দেহ পুত্র নিরুদ্দিষ্ট। আমরা আমরা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আমরা তোমার জন্য সহিষ্ণু প্রতীক্ষায় আছি। আমার মা তার বড় ছেলেকে না দেখেই মরে গেছেন। আমার মেয়ে তার চোখের কোণে কতদিন কান্না ধরে রাখবে। ছোট্ট শালিক পাখির ছানা, ময়না পাখির ছানা ধরে তাদের কথা বলা ও শীষ দেওয়া শেখাতেন। বানর ও কুকুর পোষতেন। তারা তার কথা মতো যা বলতেন তাই করত। আবার এগুলো দেখাশোনার ভার দিতেন ছোট বোন হেলেনের উপর। এই পোষা পাখি জীবজন্তুর প্রতি এতটুকু অবহেলা তিনি সইতে পারতেন না। মাঝে মাঝে এই জন্য ছোট বোনকে বকাও খেতে হতো। এবার আমরা আবৃত্তি শুনব মুনা চৌধুরীর কণ্ঠে। হিরো মঞ্চসারথী আতাউর রহমান। কোন কথায় কথায় কথাটি মনে এলো আজ। ট্র্যাজিক হিরোরাই মানুষের দুঃখের নিবাসে বাস করে চিরকাল। আমি যাচ্ছি পুরাণে ফিরে, বর্তমানের কথায় নয়। মহাবীর হেক্টরের নিথর দেহের অপমান আজও আমার স্বপ্নে ঘুরে ঘুরে আসে, কষ্ট পাই। ট্রয়ের যুদ্ধের কথা তো ভোলার নেই কোনো উপায়। মহাভারতের যুদ্ধে মহাবীর কর্ণের পরিণতি আমাকে আজও করে ম্রিয়মান। কারবালার যুদ্ধে ইমাম হোসেনের ঘোড়ার খুর বালিতে ডুবে যাওয়া আমাকে আজও তাড়িত করে। রাবণ পুত্র মেঘনাদ বধ দুঃখের ছাপ রেখে গেছে হৃদয়ে আমার। আমার যৌবনে মহাকর্ষণে দেখতে যেতাম সেই সময়ের সেরা ট্র্যাজিক হিরো দিলীপ কুমারের প্রতিটি ছবি। ট্র্যাজিক বীরেরাই বেঁচে থাকে মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে। আমরা মনে রেখেছি ওয়াটারলু যুদ্ধের পরাজিত বীর নেপোলিয়নকে, জয়ী অ্যাডমিরাল নেলসনকে নয়। ধারণা করি ট্র্যাজিক হিরোরাই আমাদের আলোড়িত করে যুগ যুগ ধরে, জীবন ধারাপাতে দেয় পাঠ। ট্র্যাজিক হিরোরাই হন মৃত্যুঞ্জয়ী, জীবন যুদ্ধে আমাদের আলোড়িত করে বারবার। আমাদের মাঝে জন্মেছিলেন জগৎ সেরা ট্র্যাজিক হিরো, যিনি যুগ যুগ ধরে মৃত্যুঞ্জয়ী জগৎ সেরা বাঙালি বীর হয়ে আলো হাতে মুক্তির পথ দেখাবেন কেবল আমাদের নয়, সমগ্র বিশ্ব মানব কুলকে। সে বাঙালি বীরই সর্বকালের সেরা বীর। তাঁর লয় নাই, নাই তার ক্ষয়। তিনি যে চিরঞ্জীব। তিনি মৃত্যুর মধ্য দিয়ে বাঁচিয়ে গেছেন সমগ্র দেশবাসীকে। তার বিয়োগ ব্যথা শোককে রূপান্তরিত করেছে শক্তিতে। গভীর বিশ্বাস আমার, নব প্রজন্মের সাহিত্যের সৃজনের অনন্য কোনো কারিগর রচনা করবে বিশ্বের সেরা মহাকাব্য, সর্বকালের সেরা সেই বাঙালি বীরকে নিয়ে। আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম দিক ঘেঁষে একটা সরু খাল চলে গেছে, যে খাল মধুমতি ও বাইগা নদীর সংযোগ রক্ষা করে। এই খালের পাড়েই ছিল বড় কাচারি ঘর, আর এই কাচারি ঘরের পাশে মাস্টার
পণ্ডিত ও মৌলভী সাহেবের থাকার ঘর ছিল। এরা গৃহশিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত এবং তাদের কাছে আমার আব্বা আরবি, বাংলা, ইংরেজি ও অঙ্ক শিখতেন। এবারে আবৃত্তি শুনব শিল্পী অনিন্দ্য রহমানের কণ্ঠে। আবৃত্তি করছি শিহাব সরকারের কবিতা 15 আগস্ট ভোরে। আজ নেতা আসবেন আমাদের চত্বরে, কাল মধ্যরাত অবধি রাস্তায় হাঁটাহাঁটি, গোয়েন্দা পুলিশের সতর্ক চোখ। আমরা কখনো ভিসি ভবনের সড়ক দ্বীপে, কখনো চা দোকানের খোঁজে এদিক ওদিক। শুনশান চারপাশ, তক্ষক ডাকে তারস্বরে। আমরা কজনা ফুটছিলাম চাপা উত্তেজনায়। জানি না কি কারণে পাগলিটা ছুটে গেল, মুজিবর আইব কাইল, ভাইয়েরা আমার। পুলিশ ছুটে গেল পিছু পিছু। হুইসেল, পাগলি চিৎকার করে, জয় বাংলা, ও আমার মুজিবর রে, তোরে আমার জয় বাংলা। আমরা ফিরি যে যার হলে, কোরাসে গাই নোঙ্গর তোলো তোলো। ঘুম আসে না। সূর্য সেনের 504-এ শুধু এপাশ ওপাশ। ঘুমের পরীরা উঠছে পুরো ক্যাম্পাস চত্বরে, খোলা মাঠে। আমার জানালায় কানাকানি, রুমে আসে না ওরা। আজানের কালে আসে কাল ঘুম। আমি কখনো চাইনি এই অপনিদ্রা, কেন ঘুম এলো আমার? অথচ কে আমি? এলেবেলে তরুণ কবি, জয় বাংলা স্লোগানে জীবনের তোরণে করেছিলাম উদ্দাম করাঘাত। রেডিওতে তখন প্রলাপ বাজছে, এলিফ্যান্ট রোড ধরে ট্যাঙ্কের বহর যাচ্ছে। সূর্য সেনের 504 থেকে ছুটে গেল আমার স্লোগান, জয় বাংলা, জয় মুজিবর। বাতাসে সাঁতার কেটে আমি উড়ে চললাম 32 নম্বরে। আমি এর চেয়ে বেশি কি করতে পারতাম ওই অমাবস্যার ভোরে? আমি এর চেয়ে বেশি কি করতে পারতাম? আমাদের পূর্বপুরুষদেরই গড়ে তোলা গেমাডাঙ্গা টুঙ্গিপাড়া স্কুল তখন ছিল প্রাথমিক বিদ্যালয়। বাড়ি থেকে প্রায় 1.25 কিলোমিটার দূর। আমার আব্বা এই স্কুলে প্রথম লেখাপড়া করেন। একবার বর্ষাকালে নৌকো করে স্কুল থেকে ফেরার সময় নৌকাডুবি হয়ে যায়। আমার আব্বা খালের পানিতে পড়ে যান। এরপর আমার দাদি তাকে আর ওই স্কুলে যেতে দেননি। আর একরত্তি ছেলে, চোখের মনি, গোটা বংশের আদরের দুলাল, তার এতটুকু কষ্ট যেন সকলেরই খুব কষ্ট। সেই স্কুল থেকে নিয়ে গিয়ে গোপালগঞ্জ মিশনারি স্কুলে ভর্তি করে দেন। এবারে আবৃত্তি করছেন আবৃত্তি শিল্পী চন্দ্রা চৌধুরী। আবৃত্তি করছি কবি আনিসুল হকের লেখা 32 নম্বর মেঘের ওপারে। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি। 32 নম্বর মেঘমহল। 32 নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি, আপনার গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হাতে পাইপ। ছাদের কিনারে সানশেডে উঠছে কবুতরগুলো। উঠানে সাইকেল রিক্সা চালাচ্ছে লাল সোয়েটার পরা রাসেল। পানের ডিব্বা নিয়ে ডাইনিং টেবিলের পাশের গোল টেবিলটাতে সুপারি কাটায় ব্যস্ত আপনার রেনু। জামাল মুক্তিযুদ্ধের ট্রেনিং এর সময় পাওয়া ক্যাপটা পরে আয়নায় তাকাচ্ছেন। ছাদের ঘরে বেহালা বাজাচ্ছেন কামাল। মেঘে মেঘে ছড়িয়ে পড়ছে বেহালার মূর্ছনা। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি। 32 নম্বর মেঘমহল। সেইখানে দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে পুরো লেন্সের ভেতর থেকে পূর্ণ চোখে তাকিয়ে আপনি দেখছেন, যেমন করে দেখেছিলেন 71-এর মার্চে ওড়ানো সবুজের মধ্যে লাল সূর্য আর হলুদ মানচিত্র খচিত পতাকা। যেমন করে তাকিয়ে দেখেছিলেন 70-এ, 71-এ রোজ আপনার নির্দেশের অপেক্ষায় 32 নম্বর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পাগল মানুষগুলোকে।
যেমন করে ৭ই মার্চের মঞ্চে দাঁড়িয়ে লক্ষ কোটি চোখে দেখতে পেয়েছিলেন একটি জাতির জন্মের ফুল ফোটা। আপনি যেন রিলকে, পৃথিবীর শেষতম কবি, যিনি শিল্পীর মগ্নতা নিয়ে নিরীক্ষণ করেন কি করে কলি থেকে পাপড়ি উন্মিলিত হয়, ফুটে ওঠে ফুল। আকাশের ওপারে আকাশে মেঘমহলের ৩২ নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি তাকিয়ে আছেন, বারবার দেখেও আপনার আশ মিটছে না। শিল্পী যেমন করে ছবি আঁকা শেষ করে ক্যানভাস থেকে দূরে গিয়ে পুরোটা ছবি বারবার করে দেখেন, লেখা সম্পন্ন হয়ে যাওয়ার পরও রবীন্দ্রনাথ যেমন বারবার পড়তেন তার কবিতা আর পাণ্ডুলিপিটাকে বানিয়ে ফেলতেন একটা আস্ত শিল্পকর্ম, তেমনি করে আপনি দেখছেন আপনার আঁকা ছবিটাকে দূর থেকে কিন্তু পূর্ণ চোখে। তেমনি করে আপনি পড়ছেন আপনার লেখা কবিতাটাকে, অপার্থিব শিল্প সুষমায়, অপরূপ দিব্যকান্তি। আপনি দেখছেন কিরকম জল করছে আপনার শিল্পকর্মখানি, দেখছেন কিরকম করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাঙালিরা, দেখছেন কিরকম মুক্ত কণ্ঠে তারা গাইছে আমার সোনার বাংলা। সকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর কবি জনচিত উজ্জ্বলতা আর মগ্নতা অবয়ব জুড়ে। ভোরের সোনালি আলোয় কাঁচা পাকা চুলে সটকিও দ্যুতি। রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দ দাশের পাশে দাঁড়িয়ে আপনি বলছেন, ওই যে দেখুন, ওই যে আমার কবিতা, কবিগুরু ওই যে আপনার সোনার বাংলা, বিদ্রোহী কবি ওই যে আপনার জয় বাংলা, জীবনানন্দ বাবু ওই যে আপনার রূপসী বাংলা, ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ, ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ, ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ, চির অপরূপ, চির মধুর, চির অপরাজেয় বাংলাদেশ। আপনি চশমা খুলে হাতে নিলেন, আপনার উজ্জ্বল চোখ দুটি থেকে গড়িয়ে পড়ল ২ ফোঁটা অশ্রু। অনেক নিচে মর্তের এক চারকোনা ঘরে লেখার টেবিলে বসে আছি, আমার চোখ ভিজে গেল। আমি পাশ টেবিলে রাখা বাংলাদেশের পতাকাটা বুকে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে আপনি নেই? এই তো আপনি আছেন, এইখানে, সবখানে, সমস্ত বাংলায়, এইখানে বাংলার লাল ও সবুজে, আমাদের অশ্রু আর ভালোবাসায়, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার আর এগিয়ে যাওয়ার অমোঘ মন্ত্রে। মানুষকে দাবায় রাখতে পারবা না। গোপালগঞ্জ আমার দাদার কর্মস্থল ছিল। সেই থেকে গোপালগঞ্জেই তিনি পড়ালেখা শুরু করেন। মাঝখানে একবার দাদা মাদারীপুর বদলি হন, তখন কিছুদিনের জন্য মাদারীপুরেও আব্বা লেখাপড়া করেন। পরে গোপালগঞ্জেই তার কৈশোর বেলা কাটে। আবৃত্তি করবেন মোস্তফা কামাল রনি। এই বাংলা মুজিবময়। কবি মুহাম্মদ সামাদ। আকাশ ভরা আলোর ঢলে, শাপলা ফুলে নদীর জলে, জোনাক জলা বাঁশ বাগানে, ভাটিয়ালির সুরের টানে, নায়ের পালে মাঝির গানে, ধানের খেতে তিল তিসিতে, শিশির ভেজা ঘাসের দেশে, মায়ের কোলে মুজিব আসে। ভালোবাসায় ভরিয়ে তীর, পদ্মা মেঘনা মধুমতির, জনসাগর উছলে দিয়ে, বাংলাদেশের বিজয় নিয়ে মুজিব আসে পীরের বেশে। সবুজ বনে পাখির গানে, বাতাস ফেরে খুশির টানে, তাকাও কাছে, তাকাও দূরে, পাহাড় ভেঙে পাতাল ফুঁড়ে, মুজিব হাসে আকাশ জুড়ে। হঠাৎ দেখি আঁধার নামে, হারিয়ে যায় তারার মেলা, চাঁদের আলো মেঘের খেলা। আমের বলে শিমুল ফুলে, পাখ পাখালি সবাই থামে। খোকার চোখে, খুকির চোখে, আকাশ ভেঙে কান্না নামে।
লক্ষ বনের চোখের জলে মা যে হারায় অতল তলে। হে দয়াময়, কি দুঃসময়! শিশুর মুখে চাষির বুকে সাহস দিতে সেই শেষকে। আবার দেখো উচ্চ শিরে আধার চিরে আকাশ ঘিরে সূর্যের তেজে মুজিব আসে। মুজিব আসে, মুজিব আসে, মুজিব আসে, মুজিব আসে। মুজিব আনে মুক্তি ও জয়, মুজিব আনে মুক্তি ও জয়। দেখো এই বাংলা মুজিবময়। আমার আব্বার শরীর ছিল বেশ রোগা, তাই আমার দাদি সবসময়ই ব্যস্ত থাকতেন কিভাবে তার খোকার শরীর ভালো করা যায়। আদর করে দাদা দাদিও খোকা বলেই ডাকতেন। আর ভাই বোন গ্রামবাসীদের কাছে ছিলেন মিয়া ভাই বলে পরিচিত। গ্রামের সহজ সরল মানুষদের সঙ্গে অত্যন্ত সহজভাবে তিনি মিশতেন। এবারে আবৃত্তি পরিবেশন করবেন নাবিলা তাবাসসুম উর্মি। মুজিব, রকনুজ্জামান খান। সবুজ শ্যামল বনভূমি, মাঠ নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি। ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয়, ঘরে ফিরে আয়। আমার দাদি সব সময় ব্যস্ত থাকতেন খোকার শরীর সুস্থ করে তুলতে। তাই দুধ, ছানা, মাখন ঘরেই তৈরি হতো। বাগানের ফল, নদীর তাজা মাছ সব সময় খোকার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকতো। কিন্তু আমার আব্বা ছোট্টবেলা থেকেই ছিপছিপে পাতলা ছিলেন, তাই দাদির আফসোসেরও সীমা ছিল না। কেন তার খোকা একটু হৃষ্টপুষ্ট, নাদুস নুদুস হয় না? খাবার বেলায় খুব সাধারণ ভাত, মাছের ঝোল, সবজি তিনি পছন্দ করতেন। খাবার শেষে দুধ, ভাত, কলা ও গুড় খুব পছন্দ করতেন। এবারে আমরা শুনবো আবৃত্তি শিল্পী ইশরাত জাবিনের কণ্ঠে। প্রথমে পড়ছে মারুফুল ইসলামের বঙ্গবন্ধু। বাংলার বালক দাঁড়িয়ে থাকে জানলার গড়ার ধরে, সামনের বড় রাস্তা দিয়ে হেঁটে যায় ওরা। এই তো সেদিন মা বলেছে এর নাম মশাল মিছিল। স্লোগান মুখরিত, বাতাস প্রকম্পিত, আকাশ মন্থিত, বালক শিহরিত, সর্বাঙ্গ রোমাঞ্চিত, হৃদয় স্পন্দিত। মা, আমার এমন লাগে কেন? বুকের ভেতরে দ্রিম দ্রিম কি যেন বেজে ওঠে। রক্তে ভাদ্র মাসের খোয়াই নদীর খরস্রোত। মা, আমার কি হয়েছে গো মা? সেই একবার সুরমা নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে সহস্র মানুষের সহর্ষ চিৎকারে আর গানে আর বাদ্য আর উল্লাসে রক্ত দুলেছিল, ঠিক এই রকম। আজ আবার কি হলো মা? মশাল থেকে ঠিকরে বার হয় আলো, ছিটকে পড়ে স্ফুলিঙ্গ। হাজার কণ্ঠ থেকে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ওঠে আপোষ না, সংগ্রাম। কিসের সংগ্রাম মা? কাদের সংগ্রাম? কেন এই সংগ্রাম? মা শোনালেন গল্প, জীবনের গল্প, ইতিহাসের গল্প, মানুষের গল্প, বাঙালির গল্প, মুক্তি সংগ্রামের গল্প। আর সেই গল্পের নায়ক অমৃতপুত্র বঙ্গবন্ধু সূর্য সন্তান শেখ মুজিব। বাংলার বালক শোনে আর ভাবে, একটা মানুষের চোখে কোথা থেকে আসে এত স্বপ্ন? একটা মানুষের মনে কোথা থেকে আসে এত প্রেম? একটা মানুষের আঙুলে কোথা থেকে আসে এত জাদু? একটা মানুষের বুকে কোথা থেকে আসে এত সাহস? একটা মানুষের কণ্ঠে কোথা থেকে আসে এত শক্তি? হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তা, মণিপুরী,
7 কোটি বাঙালি এক হৃদয়ের ভালোবাসায় সিক্ত, এক স্বপ্নে, এক ধ্যানে, এক লক্ষ্যে, এক মন্ত্রে, ক্রমাগত উদ্বুদ্ধ, প্রাণিত, জাগ্রত, যুথবদ্ধ, এক যাত্রায় চঞ্চল, এক সংকল্পে সুস্থির। বাংলার বালক একটু একটু করে বড় হতে থাকে, আর থরথর কম্পিত অনুভবে দেখে মানুষের ভেতর সংগঠিত হয়ে ওঠে মানুষ। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় শোষিতরা, ভেঙে যায় কারার ওই লৌহ কপাট, জেগে ওঠে অনশন বন্দি লাঞ্ছিত ভাগ্যহতরা। অধিকার আদায়ে সোচ্চার হয়ে ওঠে বঞ্চিত বাঙালি। বাংলার বালক জীবনের পথ ধরে হাঁটে, শ্যামল মাটির প্রান্তর জুড়ে হাঁটে, নদী বক্ষে মাছের ঘাই দেখে দেখে হাঁটে, সবুজ গাছগাছালির ছায়া সুনিবিড় মায়ায় হাঁটে, ফুল পাখির গান শুনে শুনে উদাসী বনের বাঁয়ে হাঁটে, পূর্ব থেকে পশ্চিম দিগন্তের দিকে হাঁটে, ষড়ঋতুর হাত ধরে ধরে হাঁটে, আর মন্ত্রিত আবেগ ভরে শোনে উদয়ের পথে শোনে সেই প্রাণাধিক শব্দ বন্ধ। দক্ষিণী বাংলা মায়ের বরপুত্র বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠে জয় বাংলা। শোনো হে ঘাতক দল, কান পেতে শোনো, অবিনাশী প্রাণ সংহার করা যায় না। যতদিন আমাদের চেতনার রঙে পান্না হবে সবুজ, চুনি উঠবে রাঙা হয়ে, যতদিন আমরা চোখ মেললে জ্বলে উঠবে আলো পূবে পশ্চিমে, ততদিন সবার হৃদয়ে থাকবে বঙ্গবন্ধু, চেতনায় শেখ মুজিব। আমার 4 ফুপু ও এক চাচা ছিলেন। এই 4 বোনের মধ্যে 2 বোন বড় ছিলেন। ছোট্ট ভাইটির যাতে কোনো কষ্ট না হয় এজন্য সর্বদা ব্যস্ত থাকতেন বড় 2 বোন। বাকিরা ছোট্ট, কিন্তু দাদা দাদির কাছে খোকার আদর ছিল সীমাহীন। আমাদের বাড়িতে আশ্রিতের সংখ্যাও ছিল প্রচুর। আমার দাদার ও দাদির বোনদের ছেলে মেয়ে, বিশেষ করে যারা পিতৃহারা মাতৃহারা, তাদেরকে দাদা দাদির নিজেদের কাছে এনেই মানুষ করতেন। আর তাই প্রায় 17-18 জন ছেলে মেয়ে একই সঙ্গে বড় হয়ে ওঠে। আবৃত্তি নিয়ে আসছেন শিল্পী নাজমুল আহসান। বিদীর্ণ করেছ বাংলাদেশের বুক, হাসান কল্লোল। এক হিমালয় যেন শুয়ে আছেন সিঁড়িতে, তাকে ধারণ করতে গিয়ে সিঁড়ি নয়, বাড়ি নয় শুধু, ভোরের সমস্ত ভেজা ঘাস রক্তাক্ত লাল বেদনায় কাঁপছে। বিষাদ ফেলেছে জাল দোয়েলের নরম চোখে। আহা, দেখো সুবে সাদেকের আলোয় কি করুণ সরদের সুর, যেন বাংলাদেশ হারিয়েছে তার সর্বযুগের শ্রেষ্ঠ মানব মুকুট। সবুজের মাঝে লাল রঙের গর্বে যে পতাকা ওড়ে প্রতিদিন, আগস্টের সকালে ধানমন্ডির লেকে তার নুয়ে পড়া লজ্জিত ছায়া, শোকের কফিনের সারি একে একে সারা দেশের পবিত্র মাটিকে কাঁদিয়ে ঘুমিয়ে পড়েছে। জেনে রাখো, তোমরা শুধু একজন মানুষকে হত্যা করনি, হত্যা করেছ ইতিহাসের সফল স্বপ্ন নায়ককে। ধান খেতে হাঁটা সবুজ রাখাল রাজাকে। তোমরা অজস্র বুলেট ছোড়নি শুধু, তোমরা সহস্র স্বপ্নকে হত্যা করেছ, বিদীর্ণ করেছ বাংলাদেশের বুক, বিদীর্ণ করেছ বাংলাদেশের বুক। আব্বার যখন 10 বছর বয়স, তার বিয়ে হয়। আমার মায়ের বয়স ছিল মাত্র 3 বছর। আমার মা পিতৃহারা হবার পর তার দাদা এই বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি মা ও খালার নামে লিখে দেন।
আমার খালা মায়ের থেকে ৩-৪ বছরের বড়। আত্মীয়ের মধ্যেই ২ বোনকে বিয়ে দেন এবং আমার দাদাকে গার্জিয়ান মুরব্বি করে দেন। আমার মার যখন ৬-৭ বছর বয়স তখন তার মা মারা যান এবং তখন আমার দাদি কোলে তুলে নেন আমার মাকে। আর সেই থেকে একই সঙ্গে সব ছেলে মেয়েদের সঙ্গে মানুষ হন তিনি। এবারে আবৃত্তি পরিবেশন করবেন শিল্পী মাসরুরা লাকি। কবিতা পড়ছি টুঙ্গিপাড়ার ছেলে, তপন বাগচি। টুঙ্গিপাড়ার শ্যামল গাঁয়ের শান্ত সুবোধ ছেলে, তোমার মতো বিশ্ব মানব খুঁজলে কি আর মেলে? আনলে তুমি আমার দেশের স্বাধীনতা, ইতিহাসে ভুলবে না কেউ তোমার কথা। তোমার ডাকে যুদ্ধে গেছে মজুর চাষি জেলে, তোমার মতো বিশ্ব মানব খুঁজলে কি আর মেলে? বন্ধু হয়ে পিতা হয়ে আছো তুমি হৃদয় জুড়ে, চিরকালই তোমার কথা বলবো আমি সুরে সুরে। স্বাধীন দেশে গড়লে তুমি সোনার এ দেশ, তোমার কীর্তি যতই বলি হয় না যে শেষ। দেশের সকল ঋণ শুধেছ বুকের রক্ত ঢেলে, দেশের জন্য অকাতরে রক্ত দিলে ঢেলে। তোমার মতো বিশ্ব মানব খুঁজলে কি আর মেলে? তোমার মতো বিশ্ব মানব খুঁজলে কি আর মেলে? আমার আব্বার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি দারুণ ঝোঁক ছিল। বিশেষ করে ফুটবল খেলতে তিনি পছন্দ করতেন। মধুমতি নদী পার হয়ে চিতলমারি ও মোল্লারহাট যেতেন খেলতে। গোপালগঞ্জে স্কুলের টিম ছিল। এদিকে আমার দাদাও খেলতে পছন্দ করতেন। আব্বা যখন খেলতেন তখন দাদাও মাঝে মাঝে খেলা দেখতে যেতেন। দাদা আমাদের কাছে গল্প করতেন যে তোমার আব্বা এত রোগা ছিল যে বলে জোরে লাথি মেরে মাঠে গড়িয়ে পড়তো। আব্বা যদি ধারে কাছে থাকতেন তবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতেন। আমরা তখন সত্যি খুব মজা পেতাম। এর পেছনে মজার ঘটনা হলো মাঝে মাঝে আব্বার টিম ও দাদার টিমের মধ্যেও খেলা হতো। আমি যখন ওই সমস্ত এলাকায় যাই অনেক বয়স্ক লোকের সঙ্গে পরিচয় হয় যারা আব্বার ছোটবেলার কথা বলেন। আমাদের বাড়িতে খেলার অনেক ফটো ও কাগজ ছিল। আবৃত্তি পরিবেশন করছেন শিল্পী খালেদ হাসান মুন। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের আমি সাক্ষী। আমি সাক্ষী, লিখে রেখো এ আমার নাম, 1382 সন মেঘার্ত শ্রাবণ, শেষ রাত। অকস্মাৎ বৃষ্টি নয়, ঘটে গেল রাষ্ট্র স্বপ্ন থেকে রক্তপাত। 56,000 বর্গ মাইলের মতো ব্যাপ্ত ছিল যার বুক, জাতির পিতা বৃদ্ধ হলেও উত্তপ্ত বুলেটে। দেহ শুধু দেহ নয়, ইতিহাস, মূল্যবোধ, শ্রেয় ভেসে গেল বাংলাদেশ রক্তের প্লাবনে, অন্তিম শ্রাবণে। এদিন আমার নাম লিখো সেই রক্তের অক্ষরে, লিখে রেখো পিতার রক্তের বর্ণে যে আমি ছিলাম প্রকৃতিপুঞ্জের দ্বারা নির্বাচিত রাজা গোপালের অভিষেকে। যে আমি বাংলার বুকে 1000 বছর দীর্ঘ পথ হেঁটে ধর্মপাল, মহিপাল, হোসেন শহীদ কাল, নুরুল দিনের কাল, তিতুমির, হাজী শরীয়ত, শমশের গাজী, গারো, কৈবত্য বিদ্রোহের কাল, নীল বিদ্রোহের কাল, রক্তলাল ফেব্রুয়ারির পথ হেঁটে হেঁটে বারবার উত্থান পতনে গড়ে যে আমি উত্তাল মেঘনা যমুনা পদ্মা ঠেলে ঠেলে মধুকরী নৌকায় একদা পৌঁছে গেছি রমনার বিশাল উদ্যানে। রৌদ্র জ্বালা দুপুরে সংহত লক্ষ জনসমাবেশে আমি যে দেখেছি তার মহামণি বটের উচ্চতা, দেখেছি উড্ডীন হতে কণ্ঠ থেকে তার সোনালী গোল শব্দ, মুক্তি, স্বাধীনতা। যেন বা ইগল নয়, অজস্র হীরক দেশ গণগর্ভ থেকে উৎক্ষিপ্ত হঠাৎ 1000 বছর পরে যেন এই প্রথম এক ঐকদানে মুরুজ মুরালি বাণী সহসা সরব উচ্ছ্বসিত 1300 নদী
অকস্মাৎ বয়ে যেতে আমি যে দেখেছি বাউল কীর্তন স্বরে মুক্তি, স্বাধীনতা। আমি যে ছিলাম আমার দিনজন অপেক্ষায় হাজার বছর, বাংলার বদ্বীপে শত খরা পরাজয়ের টান টান, আমিও যে অবশেষে তার কণ্ঠে কণ্ঠ রেখে মুক্তির ভাষণ গেয়েছি, লড়েছি, আজও লড়ে যাচ্ছি, বেঁচে আছি তারই রক্ত ছুঁয়ে। লিখে রেখো আমারও এ নাম। আমি যে দেখেছি সেই রক্তাক্ত শ্রাবণ, দেখেছি ভীষণ অমাবস্যা। অতঃপর 21 বছর আমি দাঁতালের ছালে বাংলার আকাশ ঢেকে যেতে দেখেছি। আমি যে শুনেছি ঘোর অট্টরব, যা কিছু উৎকৃষ্ট সব চিবিয়ে খাবার অবিরাম পদতলে ফুটেছে, সয়েছি কাঁটা, অবিরাম দস্যু ভয়ে যদি লুট হয়ে যায় সঙ্গের সম্বল। এই পটচিত্র সোনার বাংলার হৃৎপিণ্ডে লুকিয়ে রেখেছি, বুঝিয়ে সামান্য কবি তারও রক্তচক্ষু ছন্নকাল। তবুও পথিক আমি, কবি আমি, সৃষ্টিশীল এখনো যে আমি, এখনো যে অগ্রসর হয়েই চলেছি নবান্নের ঘ্রাণ ডাকা বাঙালির প্রাঙ্গণের দিকে। সে কেবল তারই প্রেরণায় কণ্ঠে যার সোনালী ঈগল আমি উঠতে দেখেছি, অজস্র হীরক ঝরে পড়তে দেখেছি, শুনেছি রবাব বেনি, নদী দুলে উঠতে দেখেছি বিপন্ন শ্রাবণ শেষে। তাঁরই রক্ত থেকে আমি গোলাপের জন্ম হতে দেখেছি বাংলায়। সাক্ষী আমি মানবিক উদ্যানের, আমিও শ্রমিক। এদিন আমারও নাম লিখে রেখো তারই রক্তে, গোলাপের রক্তলাল ইতিহাসের পাশে। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাড়ি পুড়িয়ে দেয়, ফলে সব শেষ হয়ে যায়। তিনি ছোটবেলা থেকে অত্যন্ত হৃদয়বান ছিলেন। তখনকার দিনে ছেলেদের পড়াশোনার তেমন সুযোগ ছিল না, অনেকে বিভিন্ন বাড়িতে জায়গা থেকে পড়াশোনা করত। 4-5 মাইল পথ হেঁটে স্কুলে আসতে হতো। সকালে ভাত খেয়ে স্কুলে আসতো, আর সারাদিন অভুক্ত অবস্থায় অনেক দূর হেঁটে তাদের ফিরতে হতো। এবার আবৃত্তি পরিবেশন করছেন মুনা চৌধুরী। পুনশ্চ মুজিব কথা, কবি নির্মলেন্দু গুণ। সূর্যগ্রহণের সময় সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় আকাশের চাঁদ যেরকম গ্রহণগ্রস্ত মানুষের দৃষ্টিকে দখল করে, তিনিও ঠিক তেমনি এই বঙ্গীয় বদ্বীপবাসীর দৃষ্টিকে দখল করেছিলেন আর নিজেকে পরিণত করেছিলেন জন্মভূমির নয়নমণিতে। সূর্যমুখী যেমন সর্বদা সূর্যের দিকে স্থির করে রাখে তার মুখ, অথবা প্রথম প্রেমে পড়া তরুণ প্রেমিক যেরকম তার প্রেমিকা বিরহে অপলোক চোখে মগ্ন রহে, তিনিও ওই রকমই তার জন্মভূমির রুগ্ন পাণ্ডুর মুখের ভিতরে তাকিয়েছিলেন। তিনি বাংলার মুখের দিকে তাকিয়েছিলেন রবীন্দ্রনাথ বধ, তিনি এই ভূখণ্ডবাসীর দিকে তাকিয়েছিলেন নজরুল বধ, তিনি বাংলার মুখের দিকে তাকিয়েছিলেন জীবনানন্দ বধ। তাই তার চোখে ধরা পড়েছিল রূপসী বাংলার স্নিগ্ধ মুখশ্রী, তাই তার চোখে ধরা পড়েছিল আমার সোনার বাংলা, তাই তার চোখে ধরা পড়েছিল মুক্তি স্বপ্ন, প্রিয় স্বাধীনতা। তিনি তার দেশকে ভালোবেসেছিলেন হোচিনের মতো করে, তিনি তার জন্মভূমিকে ভালোবেসেছিলেন লেনিনের মতো। তাই বন্দি ভূখণ্ডবাসীর অশ্রুতে দ্রব হয়েছিলেন তাঁর হৃদয়। তাই তাঁর অন্তর্ভেদী দৃষ্টি বিস্ফোরণে দ্রুত খসে পড়েছিল ধর্মীয় ঘোমটার আড়ালে লুকানো ছদ্ম স্বাধীনতার মুখোশ। তাঁর চোখে ধরা পড়েছিল মাতৃভূমির কালনী কালিমা। তাঁর দেশপ্রেম ছিল প্রশ্নাতীত,
তিনি ছিলেন প্রতিদ্বন্দ্বীহীন। তার জাগতিক অস্তিত্বই ছিল স্বাধীনতার অনন্ত ঘোষণা। যেহেতু আমাদের বাড়িটা ছিল ব্যাগপাড়ায়, আব্বা তাদেরকে বাড়িতে নিয়ে আসতেন। স্কুল থেকে ফিরে দুধ ভাত খাবার অভ্যাস ছিল এবং সকলকে নিয়েই তিনি খাবারটা খেতেন। দাদির কাছে শুনেছি আব্বার জন্য মাসে কয়েকটা ছাতা কিনতে হতো, কারণ আর কিছুই নয়, কোনো ছেলে গরিব, ছাতা কিনতে পারে না, দূরের পথ, রোদ বৃষ্টিতে কষ্ট হবে দেখে তাদের ছাতা দিয়ে দিতেন। এমনকি পড়ার বইও মাঝে মাঝে দিয়ে আসতেন। এবারে আবৃত্তি পরিবেশন করবেন শিল্পী শাম্মীন সুলতানা। বাড়িটার মন ভালো নেই, কবি ফারুক মাহমুদ। একবার দেখি বুঝলাম বাড়িটার মন ভালো নেই। সদর দরজার পাশে জীবনানন্দের নীরব কবিতার মতো স্বচ্ছ দাঁড়িয়ে আছে একগুচ্ছ বাতাসের স্নিগ্ধ সবুজ কাপড়। চতুর্পাশে ছড়িয়ে আছে স্তব্ধ রঙের অজস্র ছায়া। আমি খুব বিনীত পায়ে এগিয়ে গেলাম। আঙিনা ডিঙিয়ে সিঁড়ি, এরপর অন্যমনস্ক বসে আছে এক ফালি জানালার উদার হৃদয় কপাটের বুক। সিঁড়ির ওপাশে ড্রয়িং রুম, মেঝেটায় শীতল ছায়া। দেয়ালে বর্ষিয়ান রবীন্দ্রনাথের ছবি, যৌবনদীপ্ত নজরুল। দাঁড়িয়ে আছেন একপাশে টেবিল ঘেঁষে বেতের সোফা, নকশা করা বাঁশের ফুলদানি, মাটির পুতুল। এসবের উপর ছায়া ফেলে আছে দক্ষিণী বাংলাদেশ। আমাকে পেয়ে বাড়িটার খুব আহ্লাদ হলো দীর্ঘদিন পর। অর্ধেক পোকায় খাওয়া দুধ দাঁতের হাসি ছড়িয়ে এগিয়ে এলো এক অবোধ বালক। তরতাজা চা নিয়ে এলেন একজন লক্ষ্মী বউ, হাতে যার বিয়ের স্মারক, মেহেদির রং। অবশেষে এলেন তিনি। তার মুখে পৃথিবীর তাবৎ বিষাদ ঘন হয়ে আছে লাবণ্যের আশকারা পেয়ে। তার চোখে 21শে ফেব্রুয়ারির মতো কালো প্রেমের চশমা, হাতে গম্ভীর ধোঁয়া সমেত খয়েরি পায়। আমি খুব কাছে গিয়ে ডাকলাম, পিতা। আমার কণ্ঠস্বর প্রতিধ্বনি হলো। আবার ডাকলাম, কোনো জবাব নেই। বাংলার উদার আকাশের মতো তাকালেন শুধু। তার পায়ের কাছে রক্তাক্ত পড়ে আছে পরাজিত পতাকার আধখানা মুখ। দাদির কাছে গল্প শুনেছি, যখন ছুটির সময় হতো তখন দাদি আম গাছের নিচে এসে দাঁড়াতেন। খোকা আসবে, দূর থেকে রাস্তার উপর নজর রাখতেন। একদিন দেখেন তার খোকা গায়ের চাদর জড়িয়ে হেঁটে আসছে, পরনের পায়জামা পাঞ্জাবি নেই। কি ব্যাপার? এক গরিব ছেলেকে তার শতচ্ছিন্ন কাপড় দেখে সব দিয়ে এসেছেন। এবার রয়েছে আবৃত্তি শিল্পী মোস্তফা কামাল রনির পরিবেশনা। স্বাধীনতা বাঙালির, কবি শেখ হাফিজুর রহমান। দেখি নাই আমি নেতাজি সুভাষ, মাও সেতুং লেনিন, দেখা হয় নাই বীর ক্ষুদিরাম অথবা সূর্য সেন। দেখেছি কেবল শাসন শোষণে মানুষ যে নির্জীব, দেখেছি পীড়িত মানুষের নেতা, দেখেছি শেখ মুজিব। দেখা হয় নাই ব্রিটিশ শাসন, দেখি নাই আমি নবাবী আমল, দেখেছি কেবল শোষিতের প্রতি শাসকের অবিচার। আমি দেখেছি জনতা রাজপথে নামে ফিরে পেতে অধিকার। মহাকাব্য যে পড়া হয় নাই, পড়ি নাই ইতিহাস, শুনেছি কেবল ৭ই মার্চের মানুষের উচ্ছ্বাস।
নিপীড়িত যত অত্যাচারিত গণমানুষের নেতা এসেছিল সেজে শুভ্র বসনে, বলেছিল স্বাধীনতা। মনে হয়েছিল বজ্র নিনাদে সূর্য তুলেছে তান, গেয়েছিল কবি সেই দিন যেন মুক্তির জয়গান। লক্ষ জনতা ফেটে পড়েছিল সেই কণ্ঠের সাথে, বলেছিল আর স্বাধিকার নয়, স্বাধীনতা চাই আগে। সংগ্রাম যদি হতে হয় তবে হতে হবে মুক্তির, স্বাধীনতা চাই, স্বাধীনতা শুধু, স্বাধীনতা বাঙালির। আমার দাদা দাদি অত্যন্ত উদার প্রকৃতির ছিলেন। আমার আব্বা যখন কাউকে কিছু দান করতেন তখন কোনো দিনই বকাঝকা করতেন না, বরং উৎসাহ দিতেন। আমার দাদা ও দাদির এই উদারতার আর অনেক নজির রয়েছে। স্কুলে পড়তে পড়তে আব্বার বেরি বেরি রোগ হয় এবং চোখ খারাপ হয়ে যায়। ফলে 4 বছর লেখাপড়া বন্ধ থাকে। তিনি সুস্থ হবার পর পুনরায় স্কুলে ভর্তি হন। এই সময় আব্বার একজন গৃহশিক্ষক ছিলেন, তার নাম ছিল হামিদ মাস্টার। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় এবং বহু বছর জেল খাটেন। পরবর্তী পর্যায়ে আব্বা বিভিন্ন সময় যখন জেলে থাকতেন অথবা পুলিশ গ্রেফতার করতে আসতো, আমার দাদি মাঝে মাঝে সেই মাস্টার সাহেবের নাম নিতেন আর কাঁদতেন। আবৃত্তি করবেন নাবিলা তাবাসসুম উর্মি। নাম হাবিবুল্লাহ সিরাজি। সবকিছুরই একটা না একটা নাম থাকে। নক্ষত্রের নাম থাকে জ্যোতিষ্ক মণ্ডলে, মেঘেদের সঙ্গে মিলিয়ে বৃষ্টির নাম, জ্যোৎস্নায় শিশির পতনের নাম, হাওয়ার দাপটে থাকে পল্লব ও পুষ্পের নাম, দূরে যাবার নাম, বিষয় বিজ্ঞানের নাম, পরিস্থিতি ও পরাজয়ের নাম, নাম ঘাতক ও ধৈর্যের। কার নাম নেই? সুন্দরবনের বাঘ, পদ্মার ইলিশ, রবীন্দ্রনাথের গল্প, ছাতকের পাথর। না, নামহীন কিছু নেই। নাম এক প্রকার ভালোবাসাবাসী, কার সঙ্গে কার ভাব বোঝা দায়। নাম দীর্ঘ হয়, নাম বাড়ে, নাম ভাঙে, নতুন পুরনো নিয়ে নামে নামে কাড়াকাড়ি হয়। এভাবেই একদিন দেশের নাম বাংলাদেশ হয়ে গেল, মানুষের নাম হয় শেখ মুজিবুর রহমান। এমনিতেও আমার দাদা দাদি অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন। ছেলের কোনো কাজে কখনো তারা বাধা দিতেন না, বরং উৎসাহ দিতেন। অত্যন্ত মুক্ত পরিবেশে আমার বাবার মনের বিকাশ ঘটেছে। প্রতিটি কাজ যখনই যেটা ন্যায়সঙ্গত মনে হয়েছে, আমার দাদা তা করতে নিষেধ না করে বরং উৎসাহ দিয়েছেন। আব্বার একজন স্কুল মাস্টার একটা সংগঠন গড়ে তুলে এবং বাড়ি বাড়ি ঘুরে ধান, টাকা, চাল জোগাড় করে গরিব মেধাবী ছেলেদের সাহায্য করতেন। অন্যতম সক্রিয় কর্মী হিসেবে তিনি তার সঙ্গে কাজ করতেন এবং অন্যদের উৎসাহ দিতেন। যেখানে কোনো অন্যায় দেখতেন সেখানেই তিনি প্রতিবাদ করতেন। একবার একটি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি প্রথম সরকার সমর্থকদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হন ও গ্রেফতার হয়ে কয়েকদিন জেলে থাকেন। আবৃত্তি শুনব শিল্পী মাহিন আহমেদের কণ্ঠে। নদী মেখলার কবি শিহাব শাহরিয়ার। হে নদী মেখলার কবি, জানি তোমার হৃদয়ের গভীরে ছিল লালন, রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন, জীবনানন্দ। জানি তোমার বটবৃক্ষের মতো বুকে ছিল বিশাল বঙ্গোপসাগর, ভৌগোলিক বদ্বীপ, প্রিয় বাংলাদেশ। জানি তোমার তুখর মননে ছিল 52, প্রিয় মাতৃভাষা 71, রক্তশিরি স্বাধীন পতাকা। হে নদী মেখলার কবি, হে নদী মেখলার কবি, নদী বাইঘারের তর তর কলস্রোতে এখনো শোনা যায় তোমার শৈশবের মধুময় হাসি। হে স্বাধীনতার কবি, 32-এর স্মৃতিময় রৌদ্রমাখা বাতায়ন জুড়ে এখনো
তোমার ভারী কণ্ঠ কথারা সৌরভ ছড়ায়। হে স্বাধীনতার কবি, রেসকোর্সের বৃষ্টি ভেজা ঘাসগুলো, সবুজ বৃক্ষগুলো এখনো বয়ে বেড়ায় তোমার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতি। হে নদী মেখলার কবি, তোমার রক্ত দিয়ে যারা ঘন করেছে সিঁড়ির ছায়াতল, সেই ঘৃণিত বর্বর নির্মম নরপশুদের আমরা ঘৃণা করি, ঘৃণা করি, আমরা ঘৃণা করি। হে স্বাধীনতার কবি, হে নদী মেখলার কবি, তুমি চিরনিদ্রায় শায়িত আছো বাবা লুৎফর আর মা সায়রার বুকের পাশে, শায়িত আছো প্রিয় জন্মভিটায় আর মধুমতির স্রোতের পাশে। আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি তোমার দুঃখী বাংলা, আমরা ভালোবাসি তোমার দুঃখী বাংলা, কণ্ঠে তুলি জয় বাংলা, জয় বাংলা। কৈশোরে তিনি খুব বেশি অধিকার সচেতন ছিলেন। একবার যুক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা গোপালগঞ্জ সফরে যান এবং স্কুল পরিদর্শন করেন। সেই সময় সাহসী কিশোর মুজিব তার কাছে স্কুল ঘরে বর্ষার পানি পড়ার অভিযোগ তুলে ধরেন এবং মেরামত করাবার অঙ্গীকার আদায় করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। গোপালগঞ্জ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে তিনি কলকাতায় ইসলামিয়া কলেজে পড়তে যান। তখন বেকার হোস্টেলে থাকতেন। এই সময় তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংস্পর্শে আসেন। হলওয়ে মনুমেন্ট আন্দোলনে জড়িয়ে পড়েন সক্রিয়ভাবে। এই সময় থেকে তার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ শুরু হয়। এবারের পরিবেশনায় থাকছে শিল্পী ইশরাত জাবিনের আবৃত্তি। মহাদেব সাহার আকাশ শোকের বই, আকাশ শোকের বই। সেখানে নক্ষত্র লেখে নাম, সমস্ত শহর যেন শোকের একটি কালো খাম। মেঘের মলিন মুখ, অশ্রু ভেজা পাখিদের চোখ, পাঠ করো শোক কাব্য, বল শান্তি, বল শুদ্ধ শ্লোক। মুজিব তোমার পিতা, নিঃশব্দে ফেলো অশ্রুজল। গোলাপ বিষণ্ণ বড়, শোক স্তব্ধ নক্ষত্র মণ্ডল। এখানে দাঁড়াও এসে, দেখো আজ ফোটে নাই ফুল। পদ্মা মেঘনা পিতৃসুখে মুহ্যমান, ব্যথিত ব্যাকুল। কাঁদে শোনো বঙ্গ ভাষা, কাঁদে বন, কাঁদে বনান্তর। আকাশ শোকের বই, লেখো তাতে অশ্রুর অক্ষর। 1946 সালে তিনি বিএ পাশ করেন। পাকিস্তান ভারত ভাগ হবার সময় যখন দাঙ্গা হয়, তখন দাঙ্গা দমনে সক্রিয় ভূমিকা রাখেন। কাজ করে যেতেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। আমার মেজ ফুপু তখন কলকাতায় থাকতেন। ফুপুর কাছে শুনেছি মাঝে মাঝে অভুক্ত অবস্থায় হয়তো 2 দিন বা 3 দিন কিছু না খেয়ে কাজ করে গেছেন। মাঝে মাঝে যখন ফুপুর খোঁজ খবর নিতে যেতেন, তখন ফুপু জোর করে কিছু খাবার খাইয়ে দিতেন। অন্যায়কে তিনি কোনোদিনই প্রশ্রয় দিতেন না। ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য জীবনের ঝুঁকি নিতে তিনি কখনো পিছপা হননি। পাকিস্তান সৃষ্টির পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। তখন 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সমর্থন দেন ও সক্রিয় অংশগ্রহণ করেন। সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট করতে গিয়ে গ্রেফতার হন। অল্প কয়েকদিন পর মুক্তি পান। আবৃত্তি পরিবেশন করবেন শিল্পী অনিন্দ্য রহমান। আবৃত্তি করছি মাহমুদ হাফিজের কবিতা পিতা। পিতার সফেদ পাঞ্জাবি জুড়ে ফুটে আছে শত রক্ত গোলাপ। সন্তানেরা শোকে ভাসে। তিনি অনায়াসে ঘুমাতে পারেন মেঝে বা সিঁড়ির কঠিন কনক্রিটে। বুলেটের কাছ তো কেবল লক্ষ্যভেদী হওয়া, তাই বলে মৃত্যুকে কেড়ে নিতে পারে সময় ও জীবনের অবিনাশী গান। সন্তানের কোনো এক জন্মদিনে পিতা এনে দেন আস্ত একটি দেশ। কাজ শেষে অবশেষে নেতিয়ে পড়েন ঘুমে। ঘুমের মধ্যে হাঁটতে থাকেন নিঃসীম নীলিমার দিকে।
মেঝেতে পড়ে থাকে তার সফেদ পাঞ্জাবি, ফুটে থাকে রাশি রাশি রক্ত গোলাপ। পিতার সফেদ পাঞ্জাবি জুড়ে ফুটে আছে শত রক্ত গোলাপ। এই সময় পাকিস্তানের সংবিধান রচনা করার কথা ঘোষণা দেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিলে তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতিটি বাঙালি প্রতিবাদী হয়ে ওঠে। ছাত্র সমাজ এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। এই আন্দোলনে 1949 সালে আমার আব্বা গ্রেফতার হন। আমি তখন খুবই ছোট্ট, আর আমার ছোট ভাই কামাল কেবল জন্মগ্রহণ করেছে। আব্বাকে দেখারও সুযোগ পাননি। একটানা 1952 সাল পর্যন্ত তিনি বন্দী ছিলেন। সেই সময় আমাদের দুই ভাই বোনকে নিয়ে আমার মা দাদা দাদির কাছেই থাকতেন। একবার একটা মামলা উপলক্ষে আব্বাকে গোপালগঞ্জ নিয়ে যাওয়া হয়। কামাল তখন অল্প অল্প কথা বলা শিখেছে, কিন্তু আব্বাকে ও কখনো দেখেনি, চেনেও না। আমি যখন বারবার আব্বার কাছে ছুটে যাচ্ছি, আব্বা আব্বা বলে ডাকছি, ও শুধু অবাক হয়ে তাকে দেখছে। গোপালগঞ্জ থানায় একটা বড় পুকুর আছে, যার পাশে বড় খোলা মাঠ। ওই মাঠে আমরা দুই ভাই বোন খেলা করতাম ও হরিণ ধরার জন্য ছুটে বেড়াতাম, আর মাঝে মাঝে আব্বার কাছে ছুটে আসতাম। অনেক ফুল পাতা কুড়িয়ে এনে থানার বারান্দায় কামালকে নিয়ে খেলতে বসেছি। ও হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলো, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি? কামালের সেই কথা আজ যখন মনে পড়ে, আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি না। আজও নেই, আমাদের আব্বা বলে ডাকারও কেউ নেই। আবৃত্তি করছেন শিল্পী চন্দ্রা চৌধুরী। আবৃত্তি করছি কবি ফজল আলম পাপ্পুর লেখা বঙ্গবন্ধু গাথা। জাতির পিতা তুমি, কদম চুমি লাখো হাজার বার, বাঙালিকে দিয়েছিলে এনে স্বাধিকার তোমার মহৎ গুণে। তোমার মহৎ গুণে বিশ্ব শোনে বজ্রকণ্ঠ বাণী, করব স্বাধীনে দেশটাকে বিজয় ছিনিয়ে আনি, করে মুক্তিযুদ্ধ। করে মুক্তিযুদ্ধ আবাল বৃদ্ধ শহর বন্দর গ্রামে, খান সেনাদের রুখে দাঁড়ায় স্বদেশের সংগ্রামে, রেখে জীবন বাজি। রেখে জীবন বাজি কত তেজি লড়াকু বাঙালি, 9 মাসেরই যুদ্ধ গাথা বেউনেট বুলেট গুলি, জয় বাংলা বলে। জয় বাংলা বলে এগিয়ে চলে শত প্রতিরোধে, আলবদর আর রাজাকারের রক্ত চক্ষু ক্রোধে, ঢেলে ঘৃণার আগুন। ঢেলে ঘৃণার আগুন জলে দ্বিগুণ মুক্তিযোদ্ধার চোখে, পাক বাহিনীর জুলুম হত্যার তাজা রক্ত মেখে শপথ করে তারা। শপথ করে তারা, ভাই আমরা বীর বাঙালি জাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী জ্ঞাতি, সবাই এক হয়েছে। সবাই এক হয়েছে, এক রয়েছে তোমার নামে পিতা, অকুত ভয় মুক্তি সেনা বাংলাদেশের মিতা, জয় বাংলার জয়। জয় বাংলার জয় শুরু হয় নিয়াজির পতনে, ওই পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণে, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ মুক্ত দেশ আমার জন্মভূমি, সকল কিছুর মূলে ছিলে আজও আছো তুমি, মোদের সবার প্রাণে। মোদের সবার প্রাণে সবার মনে হাজার বছর সনে, লাল সবুজের বিজয় নিশান কবিতা ও গানে জানাই কৃতজ্ঞতা। জানাই কৃতজ্ঞতা আর মমতা শেখ মুজিব তোমাকে, তোমার নামে যুদ্ধ করে পেলাম বাংলা মাকে, আহা ভেবে মরি। আহা ভেবে মরি তোমায় সরি 15ই আগস্টে, শহীদ হলে জনক তুমি ঘাতকের বুলেটে, পরিবার পরিজন। পরিবার পরিজন কত স্বজন বঙ্গমাতা রাসেল, আহাজারি করে সবে বুকে বেঁধে শেল, রক্তে ভেসে গেল।
রক্তে ভেসে গেল, নিথর হলো জাতির পিতার দেহ। এমন শোকের আবহ যে ভুলবো না তো কেহ। মোদের কৃতজ্ঞতা, মোদের কৃতজ্ঞতা এই বারতা রইল তোমার প্রতি। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর স্মৃতি বুনে নকশি কাঁথা, বুনে নকশি কাঁথা তোমার কথা হয় না কোনো শেষ। জন্ম শত বর্ষে শ্রদ্ধা অনন্ত অশেষ, জাতির পিতা তুমি। ঘাতকের বুলেট শুধু আব্বাকে ছিনিয়ে নেয়নি, আমার মা, কামাল, জামাল, ছোট্ট রাসেলও রেহাই পায়নি। রেহাই পায়নি কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা ও রোজি, যাদের হাতের মেহেদির রং বুকের রক্তে মিশে একাকার হয়ে গেছে। খুনিরা এখানে শেষ করেনি। আমার একমাত্র চাচা শেখ নাসের, তরুণ নেতা, আমার ফুফাতো ভাই শেখ মনি, আমার ছোট্টবেলার খেলার সাথী শেখ মনির অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুকে খুন করেছে। এই খুনিরা একই সাথে আক্রমণ করেছে আব্দুল রব সেরনিয়াবাদ, আমার ফুফা, তার 13 বছরের কন্যা বেবি, 10 বছরের ছেলে আরিফকে, তার জ্যেষ্ঠ পুত্র আবুল হাসনাত আব্দুল্লাহর 4 বছরের শিশুপুত্র বাবু খুনিদের হাত থেকে রেহাই পায়নি। কর্নেল জামিল, যিনি আমার পিতার জীবন রক্ষার জন্য ঘুম থেকে উঠে ছুটে এসেছিলেন, তাকেও তারা হত্যা করে। এ কেমন বর্বর নিষ্ঠুরতা! আজও গুলির আঘাতে পঙ্গু হয়ে আছেন আমার মেজ ফুপু। যেদিন কামাল আব্বাকে আব্বা ডাকার অনুমতি চেয়েছিল, আমি সঙ্গে সঙ্গে ওকে আব্বার কাছে নিয়ে যাই। আব্বাকে ওর কথা বলি। আব্বা ওকে কোলে তুলে নিয়ে অনেক আদর করেন। আজ আর তারা কেউই বেঁচে নেই। আজ যে বারবার আমার মন আব্বাকে ডাকার জন্য ব্যাকুল হয়ে ওঠে। মায়ের স্নেহ, ভাইদের সান্নিধ্য পাওয়ার জন্য মুখ হয়ে থাকি, কিন্তু শত চিৎকার করলেও তো কাউকে আমি পাবো না। কেউ তো আর সাড়া দিতে পারবে না। তাদের জীবন নৃশংসভাবে বুলেট দিয়ে চিরদিনের মতো যে ঘাতকেরা স্তব্ধ করে দিল, তাদের কি বিচার হবে না? আমাদের এবারের আবৃত্তি শিল্পী নাজমুল আহসান। শতবর্ষী পিতা সোহাগ সিদ্দিকী। 100 বছর যায় পেরিয়ে, যাবে আর বছর শত কত, আসবে না আর এমন নেতা পিতা তোমার মতো। 100 বছর যায় পেরিয়ে, যাবে আরো বছর শত কত, আসবে না আর এমন নেতা পিতা তোমার মতো। এমন করে সাহস বুকে উচ্চারিত সত্য মুখে, তর্জনী যার ঊর্ধ্ব লোকে, এমন নেতা কোথায়? মরণের ভয় করে না, পরাজয়ের ধার ধারে না, স্বাধীনতার প্রতীক হয়ে থাকে সবার মাথায়। এমন নেতা কোথায়? যার আদেশে অস্ত্র হাতে যুদ্ধে নেমে জীবন পেতে, অমানিসায় সাহস হাতে বীর বাঙালি নতুন সূর্য ওঠায়। এমন নেতা কোথায়? দুঃখিনী এই বাংলা মায়ের শিকল ভেঙে রাঙা পায়ের দাঁত ভাঙা জবাব দিয়ে, জয় বাংলায় দিক কাঁপিয়ে মুখের হাসি ফোটায়। এমন নেতা কোথায়? অবশেষে স্বাধীন দেশে বুকের রক্তে ভেসে ভেসে শোধ করেন ভালোবাসার দায়, সাক্ষী থাকে বৃক্ষ তরুলতায়। এমন নেতা কোথায়? হাজার বছর ইতিহাসে পলিমাটি মিশে মিশে, এমন নেতা একজন তো আসে। বুকের সাহস অনন্তকাল পাশে,
তার তরে আকাশ বাতাস এই প্রকৃতি, সোনার বাংলা আর সবুজ সোনালী ধান আজও কাঁদে অবিরাম। তাই তো আবার বলি, যে বিশ্বাসে পথ চলি, এই নদী জল বন পাহাড় আর আমার জন্মভূমি, সকল সত্যের চিরসত্য পিতা, পিতা মুজিব তুমি। সকল সত্যের চিরসত্য পিতা মুজিব তুমি। শনন আয়োজিত আগস্টে শোকের পংক্তি অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আশা করি এটা সঞ্চালনায় আমরা যে বেছে নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা, এই অংশটুকু আপনাদের নিশ্চয়ই অন্যরকম একটা ভালো লাগা তৈরি করেছে, কারণ এখানে কন্যার আবেগের ভেতর দিয়ে পিতাকে দেখা, পরিবারকে দেখা, এটা আমাদের নিজেদের খুব ভালো লাগার একটি অংশ আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যারা নতুন প্রজন্ম আজ শননের এই অনুষ্ঠান দেখলেন অথবা আগামী দিনে শননের এই অনুষ্ঠানটি দেখবেন, তাদের কথা ভেবেই আমরা সঞ্চালনায় নতুন পরিবর্তন এনেছিলাম এই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। দেশে করোনার যে পরিস্থিতি, তাতে আমরা উদ্বিগ্ন সময় পার করছি। সকলে নিরাপদে থাকবেন, বাড়িতে সকলকে নিরাপদে রাখবেন। শুভ সন্ধ্যা।